আমাদের গল্পের শুরু নরওয়ের এক সংকীর্ণ সমুদ্র খাঁড়ি থেকে, যেখানে দুটি ছেলে তাদের জেটস্কি নিয়ে তেজ গতিতে পানির উপর ঘুরে বেড়াচ্ছিল। দুজনে বারবার জোরে চেঁচিয়ে উঠছিল যাতে তাদের আওয়াজ পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসে আর তার প্রতিধ্বনি শুনতে পায়। তাদের কাছে এই সব কিছু খুব মজার মনে হচ্ছিল, কিন্তু তাদের মোটেও কোনো ধারণা ছিল না যে ঠিক তাদের নিচে সমুদ্রের গভীরে একটি বিশাল ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। উপর দুটি ছেলে বেফিকর হয়ে জেটস্কি চালিয়ে যাচ্ছিল, পানির উপর স্টান্ট করছিল আর চিৎকার করছিল। ঠিক তখনই হঠাৎ সমুদ্রের ঢেউ দ্রুত উঠতে শুরু করল। পরের মুহূর্তেই এক প্রচণ্ড শক্তি তাদের জেটস্কিকে সজোরে ধাক্কা মারল। জেটস্কি উল্টে গেল আর দুটি ছেলেকে দেখতে দেখতেই গায়েব হয়ে গেল। শেষ পর্যন্ত তাদের সাথে কি হলো কেউ কিছুই জানতে পারল না। ঠিক সেই সময় সামুদ্রিক জীববিজ্ঞানী জোহানাকে তার সিনিয়র আদেশ দিলেন যে তাকে তৎক্ষণাৎ নরওয়ের এই খাঁড়িতে গিয়ে তদন্ত করতে হবে, কারণ গত কিছুদিন ধরে এই এলাকায় বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। মানুষ কোনো চিহ্ন না রেখেই গায়েব হয়ে যাচ্ছিল। সমুদ্রের অনেক মাছ নিজের থেকেই পানি থেকে বের হয়ে তীরে চলে আসছিল, যেন তারা সমুদ্রের গভীরে থাকা এমন কোনো বিপদ থেকে জীবন বাঁচিয়ে পালাচ্ছিল যা কেউ বুঝতে পারছিল না। এই রহস্যের উদ্ঘাটন করতে জোহানা নরওয়ের ওই খাঁড়ির পাশে অবস্থিত জেলেদের এক ছোট গ্রামে গিয়ে পৌঁছায়। তার সন্দেহ ছিল যে সমুদ্রের ভেতরে ব্যবহার হওয়া সোনার প্রযুক্তির কারণে এই সব কিছু হচ্ছে, এবং হয়তো সেটার জন্যই সমুদ্রের নিচে কোনো গোলমাল সৃষ্টি হয়েছে। অন্যদিকে সেখানকার বড় ফিশ ফার্মের মালিক মিস্টার ওয়াং কিছু বিদেশি ক্রেতাকে নিজের ফিশ ফার্ম দেখাচ্ছিল। সে খুব গর্বের সাথে বলছিল যে এটি বিশ্বের সবচেয়ে গভীর ফিয়ার্ড, অর্থাৎ সামুদ্রিক খাঁড়ি। এই জায়গাতেই বিশ্বের সবচেয়ে ভালো স্যামন মাছ চাষ করা হয়। সে বলছিল যে তাদের কোম্পানির কাছে এমন এক নতুন প্রযুক্তি আছে যার ফলে মাছগুলো সবসময় সুস্থ থাকে আর তাদের গুণগত মানও সেরা বজায় থাকে। এরপর সে তার সবচেয়ে বিশেষ প্রযুক্তির বিষয়ে জানায়। সে বলছিল যে স্যামন মাছের শরীরে যদি সামুদ্রিক উকুনের মতো পরজীবী আটকে যায়, তবে তারা সোনার প্রযুক্তির সাহায্যে সেগুলোকে সরিয়ে দেয়। এতে একদিকে সমুদ্রের পরিবেশ নষ্ট হয় না, আর অন্যদিকে মাছের গুণগত মানও বজায় থাকে। কিন্তু সেখানে উপস্থিত বিদেশি ক্রেতারা এই বিষয়ে প্রশ্ন তুলে দিল। তাদের বক্তব্য ছিল যে সোনারের শব্দ পরজীবীদের তো তাড়িয়ে দিতে পারে, কিন্তু এর ফ্রিকোয়েন্সি যদি খুব বেশি হয়ে যায় বা এটি দীর্ঘ সময় ধরে চালানো হয়, তবে স্যামন মাছগুলোও মারা যেতে পারে। শুধু তাই নয়, এতে পুরো সামুদ্রিক এলাকার ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এটি শুনে ফিশ ফার্মের প্রধান প্রকৌশলী লিউক এগিয়ে এলো আর বোঝালো যে এই প্রযুক্তির সবচেয়ে বড় দিক হলো সঠিক ফ্রিকোয়েন্সি বেছে নেওয়া। ফ্রিকোয়েন্সি যদি খুব কম হয় তবে এর কোনো প্রভাব পড়বে না, কিন্তু যদি খুব বেশি হয়ে যায় তবে সত্যি পুরো সামুদ্রিক এলাকায় খারাপ প্রভাব পড়তে পারে। যদিও এখন তারা একটি নতুন ট্রান্সডিউসার বানিয়েছে যা মাছের অবস্থা অনুযায়ী নিজে থেকেই ফ্রিকোয়েন্সি বদলে দেয়। যতক্ষণ এই ট্রান্সডিউসার সঠিকভাবে কাজ করতে থাকবে ততক্ষণ কোনো ধরনের ক্ষতি হবে না। এই সময়েই জোহানা ফিশ ফার্মে এসে পৌঁছালো। সেখানে তার দেখা হলো নিজের পুরনো বন্ধু লিউকের সাথে। পাশাপাশি সেখানকার টেকনিক্যাল ইনচার্জ মার্কের সাথেও তার পরিচয় হলো। আগামী কিছুদিন জোহানা এই ফিশ ফার্মেই থাকতে যাচ্ছিল। সে সোনার সিস্টেমের সাহায্যে সমুদ্রের গভীরে হওয়া প্রতিটি নাড়াচাড়ার উপর নজর রেখে এটি বের করতে চেয়েছিল যে অবশেষে সেখানে কি চলছে। তদন্ত শুরু করতেই প্রথম রিপোর্টেই সে অদ্ভুত কিছু দেখতে পেল। গত কয়েক সপ্তাহ ধরে স্যামন মাছের মৃত্যুর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছিল। এটি দেখে তার মনে সন্দেহ তৈরি হলো যে সোনার সিস্টেমের ট্রান্সডিউসার ঠিকভাবে কাজ করছে তো। সত্যিটা জানার জন্য জোহানা একটি মৃত স্যামন মাছ পরীক্ষা করে দেখল। সে তার শরীর থেকে হুৎপিণ্ড বের করে আনলো আর একটি পরীক্ষা শুরু করলো। তার উদ্দেশ্য ছিল এটি দেখা যে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির সোনার তরঙ্গ মাছের হুৎপিণ্ডে কি প্রভাব ফেলে। যেমন যেমন সে ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকলো, মাছের হুৎপিণ্ড ততটাই দ্রুত কাঁপতে লাগলো। এটি দেখে তার সন্দেহ আরও দৃঢ় হলো যে হয়তো মাছের মৃত্যু আর সমুদ্রে ঘটা অদ্ভুত ঘটনাগুলোর পেছনে এই সোনার সিস্টেমই দায়ী। ঠিক সেই সময় সমুদ্রের ভেতরে থাকা সোনার যন্ত্র হঠাৎ কোনো কিছুর সাথে সজোরে ধাক্কা খেল। মার্ক তৎক্ষণাৎ লিউকে ডাকলো আর দুজন মিলে সেই মেশিনটিকে পানি থেকে বের করে আনলো। যখন তারা তার ঢাকনা খুলল, তখন ভেতরে এক অদ্ভুত আর আগে কখনো না দেখা জীব আটকে থাকতে দেখল। তারা সেটিকে দ্রুত ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করল। পরীক্ষার সময় জানা গেল যে সেই জীবের পুরো শরীর একটি আঠালো পদার্থ দিয়ে ঢাকা ছিল। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল যে তার শরীর থেকে নিজে থেকেই হালকা নীল রঙের আলো বের হচ্ছিল। তার শরীরে অনেক ছোট ছোট স্কুইডের মতো নমনীয় হাত, অর্থাৎ টেন্টাকল ছিল। সেটিকে দেখে জোহানা বলল যে হয়তো এটি কোনো পরজীবী হতে পারে। সোনারের শব্দে আকর্ষিত হয়ে এটি উপরের দিকে চলে এসেছে। কিন্তু এরপর যে ভাবনাটা তার মাথায় এলো তা তাকে ভয় পাইয়ে দিল। যদি শুধুমাত্র এই পরজীবীটাই এত বড় হয়, তবে যেই জীবের শরীরে এটি বসবাস করত সে কতটা বিশাল হবে। পরের দিন পুলিশ খবর পেল যে সমুদ্রের তীরে একটি জেটস্কি ভেসে এসেছে। এটি সেই জেটস্কি ছিল যা নিয়ে সিনেমার শুরুতে দুটি ছেলে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো যে জেটস্কি তো পাওয়া গেল, কিন্তু দুটি ছেলের কোথাও কোনো তথ্য পাওয়া গেল না। এর মধ্যেই একটি ছোট বাচ্চা জেটস্কির কাছে পৌঁছে গেল। সে খেয়াল করে দেখতে পেল জেটস্কির উপর অনেক আঠালো ও পিচ্ছিল জিনিস লেগে আছে। কৌতূহলবশত সে আঙুল দিয়ে সেটি ছুঁয়ে দেখল। ছুঁতেই সেই আঠালো পদার্থ থেকে হালকা নীল আলো বের হতে লাগলো। এটি দেখে সেখানে উপস্থিত সবাই শকড হয়ে গেল।
ওদিকে ফিশ ফার্মে হঠাৎ অ্যালার্ম বাজতে লাগলো। ক্যামেরায় দেখা গেল স্যামন মাছগুলো খুব বেশি ছটফট করছে। তারা এদিক ওদিক ছুটোছুটি করছে আর পুরো খাঁচায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। হঠাৎ পানির ভেতর থেকে লাল রঙের রক্ত উপরে উঠতে দেখা গেল। এটি দেখেই জোহানা দ্রুত নিজের ডাইভিং স্যুট পরে নিল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পানির ভেতরে নেমে গেল। যেমন যেমন সে নিচে যেতে লাগলো, তার সামনে এক ভয়ানক দৃশ্য ভেসে উঠল। পানিতে দুটি লাশ ভাসছিল। খবর পেতেই পুলিশও দ্রুত সেখানে পৌঁছে গেল। লাশ দুটি দেখেই পুলিশ চিনে ফেলল যে এরা সেই দুটি ছেলে যারা কিছুদিন আগে জেট স্কি চালাতে গিয়ে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় ছিল যে সেই দুজনের লাশের উপরেও সেই নীল আলো ছড়ানো আঠালো পদার্থ লাগানো ছিল, যা আগে জেট স্কিতে পাওয়া গিয়েছিল। এটি দেখে জোহানার সন্দেহ আরও নিশ্চিত হয়ে গেল। এখন সে পুরোপুরি নিশ্চিত হতে পারল যে সমুদ্রের গভীরে বড় কোনো অজানা জীব লুকিয়ে আছে। হয়তো সে ডিম দিচ্ছে, অথবা সে কোনো বিপদের অনুভূতি পাচ্ছে। সেই জন্য তার শরীর থেকে এত উজ্জ্বল আঠালো জিনিস বের হচ্ছে। এই সময়েই একটি কায়াকিং টিম সমুদ্রে অনুশীলন করছিল। সবাই নিজেদের নৌকা উল্টে যাওয়ার পর কিভাবে আবার তাতে উঠতে হয় সেই ট্রেনিং নিচ্ছিল। কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে ঠিক তাদের নিচে সমুদ্রের গভীরে অনেকগুলো লম্বা লম্বা টেন্টাকল ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। একে একে সবাই নিজেদের প্র্যাকটিস পুরো করে নিল। কিন্তু যখন এক মহিলার পালা এলো, সে নৌকা থেকে পানিতে নামলো আর তারপর কখনো আর উপরে ফিরে এলো না। কিছুক্ষণ পরেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছালো। সবাই আতঙ্কিত হয়ে মহিলাকে খুঁজতে লাগলো। ঠিক তখনই হঠাৎ সে পানির উপরে ভেসে উঠল। কিন্তু যে দৃশ্য সবার সামনে ছিল তা দেখে সবার হুঁশ উড়ে গেল। মহিলার শুধুমাত্র উপরের শরীরটুকুই ভেসে উঠেছিল। তার কোমরের নিচের পুরো অংশ খুব শক্তিশালী কোনো জিনিস এক ঝটকায় ছিঁড়ে নিয়ে গিয়েছিল। তার বাকি শরীর পুরোপুরি উধাও ছিল। নৌকার উপরেও সেই নীল আলো ছড়ানো আঠালো পদার্থ লেগেছিল। এখন এটি স্পষ্ট হতে শুরু করছিল যে এই সব ঘটনার পেছনে বড় কোনো সামুদ্রিক জীব থাকতে পারে। অন্যদিকে মিস্টার ওয়াং এর মেয়ে এমা তার বাবার সোনার সিস্টেমের প্রকাশ্যে বিরোধিতা করছিল। তার মনে হতো যে এই মেশিন সমুদ্র পরিষ্কার করছে না, বরং পুরো সামুদ্রিক পরিবেশকে ধ্বংস করছে। কিছুদিন আগে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, যেখানে অনেক স্যামন মাছ নিজে থেকে তীরে চলে এসেছিল, সেই ভিডিওটি এমা আর তার বন্ধুরাই বানিয়েছিল। সেজন্য সে সিদ্ধান্ত নিল যে সে তার দুই বন্ধুর সাথে মিলে গোপনে কাছে থাকা সোনার যন্ত্রগুলোকে বন্ধ করে দেবে। ওদিকে বেশ কিছুদিন তদন্ত করার পর জোহানা আরও একটি চমকে দেওয়ার মতো তথ্য জানতে পারল। সে ফিশ ফার্ম থেকে প্রায় 1300 মিটার দূরে ঠিক তেমনই সোনার ফ্রিকোয়েন্সি পেল, যেমনটা ফার্মের যন্ত্রগুলো ছাড়ছিল। কিন্তু এই আওয়াজ এত তীব্র ছিল যে তা মাছের সোনার সীমার অনেক বাইরে চলে গিয়েছিল এবং সোজা সমুদ্রের সবচেয়ে গভীর জায়গায় গিয়ে পৌঁছাচ্ছিল। জোহানা সঙ্গে সঙ্গে এই কথা লিউকে জানালো। কিন্তু লিউক অবাক হয়ে বলল যে এমনটা হওয়া অসম্ভব, কারণ সে নিজের সিস্টেমে একটি ব্লকার লাগিয়েছিল, যা দিয়ে আওয়াজ এত দূরে যেতেই পারে না। এটি শুনতেই দুজনের মুখ শুকিয়ে গেল। হঠাৎ তাদের মাথায় একটি প্রশ্ন এলো, মিস্টার ওয়াং কি গোপনে সেই ব্লকার বন্ধ করে দিয়েছে? লিউক দ্রুত কন্ট্রোল রুমের দিকে দৌড়ালো আর সোনার সিস্টেমের পুরো রেকর্ড চেক করে দেখল। কয়েক সেকেন্ড পরেই তার সবচেয়ে বড় দুশ্চিন্তা সত্য প্রমাণিত হলো। রেকর্ডে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ব্লকারটিকে আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সে সাথে সাথে মিস্টার ওয়াংকে ফোন করলো আর রাগের সাথে জিজ্ঞেস করলো যে সে কেন এমনটা করলো। ফোনে মিস্টার ওয়াং শান্তভাবে উত্তর দিল যে সে বিদেশি ক্রেতাদের সাথে বড় ডিল করে ফেলেছে। যদি আগামী কদিনের মধ্যে বেশি বেশি স্যামন তৈরি করা যায়, তবে তারা চড়া দামে সেগুলো কিনে নেবে। শুধু আর কটা দিন চালিয়ে নিতে হবে, তারপর সে আবার ব্লকার চালু করে দেবে। এতটুকু বলেই সে কারো কোনো কথা না শুনে ফোন কেটে দিল। ঠিক সেই সময় সে বিদেশি ক্রেতাদের সাথে সমুদ্রের ভেতরে তৈরি এক চমৎকার রেস্টুরেন্টে চুক্তি সই করতে গিয়েছিল। সেখানে উপস্থিত একটি মেয়ে কাঁচের বড় জানালা দিয়ে বাইরের সমুদ্র দেখছিল। হঠাৎ তার সামনে পানিতে একটি লাশ ভাসতে দেখা গেল। সে ছিল সেই মহিলাই যার ওপর কিছুক্ষণ আগে আক্রমণ হয়েছিল, কিন্তু এখন তার শরীরের শুধু উপরের অংশটুকুই অবশিষ্ট ছিল। এটি দেখে সেখানে থাকা সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল। ওদিকে জোহানা নিজের তদন্ত চালিয়ে যাচ্ছিল। এবার সে সেই অদ্ভুত জীবের উপর অনেকগুলো পরীক্ষা করল, যা সোনার মেশিনের সাথে ধাক্কা খেয়েছিল। পরীক্ষার পর সে এক চমকে দেওয়ার মতো সত্য জানতে পারল। সে বুঝতে পারল যে সোনার মেশিন শুধু স্যামন মাছের শরীর থেকেই পরজীবী সরাচ্ছিল না, বরং তার সাথে সমুদ্রের গভীরে থাকা এক বিশাল সামুদ্রিক জীবের শরীর থেকেও পরজীবী সরিয়ে দিয়েছিল। এই বিষয়টি বুঝতেই জোহানার হুঁশ উড়ে গেল। সে দ্রুত লিউকে পুরো রিপোর্ট দেখালো। লিউকো এই কথা শুনে পুরোপুরি শকড হয়ে গেল। সে বুঝতে পারল যে এটি যদি সত্য হয়, তবে বিশাল বড় এক বিপদ তাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে মার্ককে আদেশ দিল যেন এখনই সব সোনার সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেখানে থাকা কিছু লোক এর বিরোধিতা করতে লাগলো। তাদের বক্তব্য ছিল যে এই মুহূর্তে মেশিন বন্ধ করে দিলে পুরো ফিশ ফার্মের কাজ বন্ধ হয়ে যাবে আর কোটি কোটি টাকার ক্ষতি হবে। এর মধ্যেই মিস্টার ওয়াং তাড়াহুড়ো করে সেখানে এসে পৌঁছালো। সে এসেই জিজ্ঞেস করলো যে আসলে কি হচ্ছে। তখন জোহানা তাকে বোঝালো যে বিষয়টি শুধু স্যামন মাছের নয়, এই সোনার তরঙ্গ পুরো সামুদ্রিক এলাকাকে প্রভাবিত করে ফেলেছে। তাদের শব্দ সমুদ্রের সবচেয়ে গভীর জায়গা পর্যন্ত পৌঁছাচ্ছে, আর এখন একটি বিশাল সামুদ্রিক জীব প্রায় 1300 মিটারের গভীরতা থেকে ধীরে ধীরে উপরে উঠে আসছে। জোহানা তাকে সতর্ক করে বলল যে এখনও যদি সোনার সিস্টেম বন্ধ না করা হয়, তবে এখানে থাকা কোনো মানুষই সুরক্ষিত থাকবে না। কিন্তু মিস্টার ওয়াং তার একটা কথাও বিশ্বাস করল না। সে শুধু নিজের ডিল আর নিজের টাকার চিন্তায় ছিল।
সে পরিষ্কার জানিয়ে দিল যে কেউ তার ব্যবসার মাঝখানে আসবে না। এই সময়েই তার মেয়ে এমা তার 2 বন্ধুর সাথে লুকিয়ে ফিশ ফার্মে ঢুকে পড়ল। তিনজনের উদ্দেশ্য পরিষ্কার ছিল, তারা যেভাবেই হোক সোনার মেশিনগুলোকে বন্ধ করতে চেয়েছিল। এমার এক বন্ধু ডাইভিং স্যুট পরে পানিতে নেমে গেল। সে নিচে গিয়ে একটি সোনার মেশিনের তার কেটে দিল। মেশিনটি সাথে সাথে বন্ধ হয়ে সমুদ্রের দিকে পড়ে গেল। কিন্তু তখনই পানির ভেতর থেকে একটি বড় কালো ছায়া খুব দ্রুত তার দিকে এগিয়ে আসতে দেখা গেল। সে ভয় পেয়ে পুরো শক্তি দিয়ে উপরে আসার চেষ্টা করতে লাগলো। যে কোনো উপায়ে নৌকার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পরের মুহূর্তেই সে হঠাৎ পানির ভেতরে গায়েব হয়ে গেল। ওদিকে কন্ট্রোল রুমে বসে থাকা লোকেরা সাথে সাথে অ্যালার্ম শুনতে পেল। সিস্টেম দেখাচ্ছিল যে একটি সোনার মেশিন হঠাৎ অফলাইন হয়ে গেছে। সবাই বাইরে দৌড়ে গিয়ে সমুদ্রের দিকে তাকালো। দূরে তারা একটি ছোট নৌকা দেখতে পেল, যেখানে এমা ভয় পেয়ে বসেছিল। নিজের মেয়েকে দেখে মিস্টার ওয়াং ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। সে দ্রুত তাকে বাঁচানোর জন্য সেদিকে দৌড়ালো। কিন্তু ঠিক সেই সময় আরও একটি বড় সমস্যা সামনে এলো। মার্ক জানালো যে ফিশ ফার্মের সব সোনার সিস্টেম একে অপরের সাথে যুক্ত। এর মধ্যে একটি মেশিনও যদি বন্ধ হয়ে যায়, তবে পুরো সিস্টেম আর সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। হঠাৎ পুরো ফিশ ফার্ম সজোরে কাঁপতে লাগলো। সব খাঁচায় আটকে থাকা স্যামন মাছগুলো ভীষণ ভয় পেয়ে গেল। তারা দ্রুত এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। মনে হচ্ছিল যেন সমুদ্রের গভীরে কোনো ভারী জিনিস ধীরে ধীরে এগিয়ে আসছে, আর সেটার জন্যই পুরো ফিশ ফার্ম কেঁপে উঠছে। জোহানা সমুদ্রের দিকে তাকালো। উপর থেকে পানি একদম শান্ত দেখাচ্ছিল, কিন্তু বহু দূরে কোথাও থেকে এক গভীর আর ভয়ানক গর্জনের মতো শব্দ ক্রমাগত শোনা যাচ্ছিল। সে সেই আওয়াজটা মনোযোগ দিয়ে শুনছিলই, ঠিক তখনই ঘন কুয়াশার মাঝখান থেকে একটি বিশাল টেন্টাকল বিদ্যুতের মতো বাইরে বেরিয়ে এলো আর সজোরে নিচে এসে পড়ল। জোহানা একদম তড়পে উঠল। সে সাথে সাথে বুঝতে পারল যে বিপদ এখন একদম তাদের সামনে এসে দাঁড়িয়েছে। সে দেরি না করে দৌড়ে বিল্ডিংয়ের ভেতরে চলে গেল। তখনই বাইরে আবার তীব্র শব্দ হতে লাগলো। লোকজন দূরবীন দিয়ে দেখতেই তাদের হুঁশ উড়ে গেল। সমুদ্রের তীরে বিশাল সংখ্যায় সেই উজ্জ্বল পরজীবীগুলো হেঁটে বাইরে বের হয়ে আসছিল। সেগুলোকে দেখে সেখানে উপস্থিত সবাই ভয়ের কারণে একদম চুপ হয়ে গেল। এই সময় উপরে থাকা পাইপলাইন থেকেও অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। মনে হচ্ছিল যে সেই পরজীবীগুলো ধীরে ধীরে বিল্ডিংয়ের ভেতরেও ঢুকে পড়েছে আর এখন তাদের দিকেই এগোচ্ছে। কেউ নড়াচড়া করার সাহস করছিল না, কারণ কেউ জানতো না যে তারা কি ধরনের জীবের মুখোমুখি হতে চলেছে। ঠিক তখনই বাইরে থাকা ইঞ্জিনিয়ারের উপর হঠাৎ আক্রমণ হলো। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই বিশাল একটি অক্টোপাসের মতো টেন্টাকল উপর থেকে পড়ল আর তার একদম কাছে এসে সজোরে আছাড় খেল। এটি দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। সে দ্রুত নিজের ছোট গাড়িতে বসে সেখান থেকে পালাতে লাগলো। কিন্তু বিপদ এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে বাকি লোকেরাও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক পালাচ্ছিল। তখনই তাদের সামনে থাকা ভারী লোহার দরজা হঠাৎ সজোরে ভেঙে খুলে গেল। পরের মুহূর্তেই এক বিশাল টেন্টাকল দরজার ভেতরে ঢুকে পড়ল। কারো সামলানোর সুযোগ পাওয়ার আগেই সে সোজা এমাকে চেপে ধরে বাইরে টেনে নিয়ে গেল। সবাই চিৎকার করে উঠল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারল না। এখন পুরো ফিশ ফার্ম সেই বিশাল টেন্টাকলগুলো দিয়ে ঘিরে গিয়েছিল। চারদিকে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। মানুষ যেখানে জায়গা পাচ্ছিল সেখানেই লুকানোর চেষ্টা করছিল। এই ছোটাছুটিতে সবাই একে অপরের থেকে আলাদা হয়ে গেল। মিস্টার ওয়াং তার মেয়েকে টেন্টাকলের সাথে যেতে দেখে ফেলল। সে সেখানেই দাঁড়িয়ে উচ্চস্বরে তার নাম ধরে ডাকতে লাগলো। কিন্তু তখনই এমন একটি ঘটনা ঘটল যা কেউ আশাও করেনি। সেই বিশাল জীবটি নিজের টেন্টাকলকে বাতাসে কয়েকবার ঘোরালো আর তারপর হঠাৎ এমাকে জীবিত অবস্থাতেই নিচে ফেলে দিল। এমা মারাত্মকভাবে আহত হয়েছিল, কিন্তু সে তখনও বেঁচে ছিল। ওদিকে মার্ক নিজের প্রাণ বাঁচিয়ে একটি ঘরের ভেতরে গিয়ে লুকালো। সেখানে তার দেখা হলো এমার এক বন্ধুর সাথে। কিন্তু ছেলেটির অবস্থা খুব খারাপ ছিল। তার মুখ দিয়ে ক্রমাগত রক্ত বের হচ্ছিল। তার পিঠে সেই উজ্জ্বল পরজীবীটি আটকে ছিল। সেই পরজীবীটি তার শরীরের রক্ত চুষে নিচ্ছিল আর ধীরে ধীরে তাকে মেরে ফেলছিল। এটি দেখে মার্ক ভয়ে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। তখনই তার নজর নিজের পায়ের কাছে পড়ল। সেখানেও একটি ছোট পরজীবী তার দিকে হেঁটে আসছিল। কিন্তু অবাক করার বিষয় হলো যে মার্ক ভয় পেয়ে পালালো না। তার কৌতূহল তার ভয়ের উপর ভারী হয়ে গেল। সে সাবধানে সেই পরজীবীটিকে তুলল আর সেটিকে উল্টে তার শরীরের গঠন মনোযোগ দিয়ে দেখতে লাগলো। যেমনই সে তার ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করল, পরজীবীটি ওদিকে জোহানা ক্রমাগত দৌড়ে ফিশ ফার্মের ভেতরে থাকা পাইপের রাস্তায় গিয়ে পৌঁছালো। তার আশা ছিল যে হয়তো এই রাস্তা দিয়ে বাইরে বের হওয়ার কোনো পথ পাওয়া যাবে। কিন্তু কিছুক্ষণ পরেই একটি বিশাল টেন্টাকল তাকেও দেখে ফেলল আর তার দিকে এগোতে লাগলো। জোহানা পুরো শক্তি দিয়ে পেছনে সরতে লাগলো। সে পা দিয়ে টেন্টাকলটিকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু টেন্টাকল ক্রমাগত তার দিকেই এগিয়ে আসছিল। শেষ পর্যন্ত তার কাছে আর কোনো পথ অবশিষ্ট থাকল না। সে পাশে থাকা ভেন্টিলেশনের জালি ভেঙে ফেলল আর তার ভেতরে ঢুকে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করল। সে নিচে পড়ে গেল, কিন্তু টেন্টাকল তার পিছ ছাড়তে রাজি ছিল না। সেটিও সেই রাস্তার কাছে পৌঁছে গেল। এখন টেন্টাকলটি তার থেকে মাত্র কয়েক ধাপ দূরে ছিল। জোহানা একদম চুপচাপ হেঁটে সামনে এগোতে লাগলো, যাতে সেদিকে নজর না যায়। তার মনে হচ্ছিল যে হয়তো এবার সে বেঁচে যাবে। কিন্তু তখনই হঠাৎ পেছনে থেকে আর একটি টেন্টাকল এলো আর তার হাত শক্ত করে চেপে ধরল। সে নিজেকে ছাড়ানোর জন্য পুরো শক্তি প্রয়োগ করতে লাগলো, কিন্তু টেন্টাকলটি তার জ্যাকেট টেনে নিল। পরের মুহূর্তেই সেটি তার গলার চারপাশে পেঁচাতে শুরু করলো। ধীরে ধীরে তার ধরা এত শক্ত হয়ে গেল যে জোহানার দম বন্ধ হতে লাগলো। মনে হচ্ছিল যে সে হয়তো আর কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যাবে। ঠিক সেই সময় লিউক সেখানে পৌঁছে গেল।
সে সাথে সাথে পাশে থাকা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে টেন্টাকলে আঘাত করার জন্য দৌড়ে গেল, কিন্তু জোহানা তাকে থামিয়ে দিল। সে বুঝতে পেরেছিল যে যদি সোজা টেন্টাকলে আঘাত করা হয় তবে তার প্রভাব তাদের উপরও পড়তে পারে আর দুজনেরই প্রাণ যেতে পারে। তখন লিউক তৎক্ষণাৎ অন্য উপায়ের কথা ভাবল। সে ধীরে ধীরে পেছনে থাকা একটি বড় ইঞ্জিনের কাছে গেল আর হঠাৎ সেটিকে চালু করে দিল। ইঞ্জিন চালু হতেই খুব বিকট আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। এই শব্দ শুনতেই টেন্টাকলের মনোযোগ জোহানার ওপর থেকে সরে গেল। সে সাথে সাথে তাকে ছেড়ে দিল আর দ্রুত ইঞ্জিনের দিকে এগিয়ে গেল। ব্যাস, এই সুযোগের সদ্ব্যবহার করে জোহানা ও লিউক সেখান থেকে পালিয়ে গেল আর কোনো মতে নিজেদের প্রাণ বাঁচালো। ওদিকে জ্ঞান হারিয়ে পড়ে থাকা এমার ধীরে ধীরে চোখ খুলল। সে উঠে সামনে তাকালো আর যে দৃশ্য তার সামনে ছিল তা সে হয়তো পুরো জীবনে কখনো ভুলতে পারবে না। রাতের অন্ধকারে আকাশে ছড়িয়ে থাকা মনোরম নর্দার্ন লাইটসের আলো সমুদ্রের উপর পড়ছিল। সেই হালকা আলোর মাঝে সমুদ্র থেকে এত বিশাল এক অক্টোপাস বের হয়ে এলো যা দেখে এমার পায়ের তলার মাটি সরে গেল। তার শরীর এতটা বড় ছিল যে তার বেশ কয়েকটি লম্বা লম্বা টেন্টাকল পুরো ফিশ ফার্মের চারপাশে ছড়িয়েছিল। এখন সবাই বুঝতে পারল যে এতক্ষণ ধরে যে হামলাগুলো হচ্ছিল তার পেছনে এই সামুদ্রিক দানবটিই ছিল। এর মধ্যেই মিস্টার ওয়াং তার মেয়েকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছালো। সে এমাকে জীবিত দেখতে পেয়েই স্বস্তির নিঃশ্বাস ফেলল আর সাথে সাথে তার দিকে দৌড়ে গেল। কিন্তু তখনই আরও একটি বিশাল টেন্টাকল বাতাসে দুলতে দুলতে তাদের দিকে এলো আর সজোরে আঘাত করল। দুজন কোনো মতে বেঁচে গেল, কিন্তু সামনে থাকা লোহার রাস্তা আর সিঁড়ি পুরোপুরি ভেঙে সমুদ্রে পড়ে গেল। এখন তাদের কাছে বাঁচার শুধু একটিই পথ ছিল। দুজন একে অপরের হাত ধরল আর সমুদ্রে লাফিয়ে পড়ল। কিন্তু সেই বিশাল অক্টোপাস তাদের পিছ ছাড়ার পাত্র ছিল না। তার বেশ কয়েকটি টেন্টাকল দ্রুত তাদের দিকে এগোতে লাগলো। মিস্টার ওয়াং বুঝতে পারল যে দুজন একসাথে থাকলে দুজনেই মারা পড়বে। সেজন্য সে তার মেয়ের দিকে তাকালো আর তাকে সাঁতরে দূরে চলে যেতে বলল। তারপর সে নিজে ইচ্ছা করেই অন্যদিকে সাঁতরাতে লাগলো যাতে সেই বিশাল অক্টোপাসের মনোযোগ নিজের দিকে টানতে পারে। সেটাই হলো। বিশাল টেন্টাকালগুলোর সাথে সাথে তার দিকে ঘুরে গেল। এমা বাধ্য হয়ে নিজের বাবাকে ছেড়ে দূরে সাঁতরাতে থাকলো। পরের মুহূর্তেই কয়েকটি টেন্টাকল মিস্টার ওয়াংকে চারপাশ থেকে চেপে ধরল। সে পুরো শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে সেই সামুদ্রিক দানবের শিকার হয়ে গেল আর চিরতরে সমুদ্রের গভীরে হারিয়ে গেল। অন্যদিকে লিউ কোনো মতে দৌড়ে কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু সেখানে গিয়ে সে যে দৃশ্য দেখল তা দেখে তার হুঁশ উড়ে গেল। পুরো ফিশ ফার্ম প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। চারদিকে বিশাল টেন্টাকল ছড়িয়েছিল, অনেক বিল্ডিং ভেঙে পড়েছিল আর সমুদ্রের সেই দানবটি প্রায় পুরো এলাকা দখল করে নিয়েছিল। সবচেয়ে বড় বিপদ ছিল যে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল। ফোন কাজ করছিল না, রেডিও দিয়ে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না আর বাইরে কারো কাছে সাহায্য চাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। সবশেষে লিউকের মাথায় এক শেষ উপায়ের কথা এলো। সে কন্ট্রোল রুমে রাখা সিগন্যাল ফ্লেয়ার বের করল আর সেটিকে আকাশের দিকে ছুড়ে দিল। লাল আলোর গোলা রাতের আকাশ চিরে উপরে চলে গেল। সেই আলোতেই প্রথমবার সবাই সেই সামুদ্রিক দানবের পুরো শরীর পরিষ্কার দেখতে পেল। এখন সবার কাছে সত্যটা পরিষ্কার হয়ে গেল। আসলে মিস্টার ওয়াং বেশি লাভের লোভে সোনার সিস্টেমের আওয়াজ অনেক দূর পর্যন্ত যেতে দিয়েছিল। সেই আওয়াজের কারণেই সেই বিশাল অক্টোপাসের শরীরে আটকে থাকা সব পরজীবী মারা গিয়েছিল বা আলাদা হয়ে গিয়েছিল। পরজীবী মুক্ত হওয়ার পর সেই দানব গভীর ঘুম থেকে জেগে উঠেছিল আর সমুদ্রের গভীরতা ছেড়ে উপরে চলে এসেছিল। কিন্তু জোহানা বুঝতে পারল যে এখন এই জীবটি নিজে থেকে আর সমুদ্রের গভীরে ফিরে যাবে না। একে যদি থামানো না যায় তবে এটি পুরো এলাকা ধ্বংস করে দেবে। তখনই তার আগের পরীক্ষার কথা মনে পড়ল, যেখানে সে দেখেছিল যে খুব তীব্র সোনার তরঙ্গ হৃৎপিণ্ডকে মারাত্মকভাবে কাঁপিয়ে দিতে পারে। সেই মুহূর্তেই তার মাথায় একটি পরিকল্পনা এলো। যদি সঠিক ফ্রিকোয়েন্সিতে খুব তীব্র সোনার তরঙ্গ ছাড়া যায় তবে হয়তো এই বিশাল অক্টোপাসের হৃৎপিণ্ড বন্ধ করে দেওয়া যেতে পারে। সে সাথে সাথে লিউকে বলল যে যেসব সোনার যন্ত্র এখনও কাজ করছে সেগুলোকে জোগাড় করতে হবে। এখন তাদের কাছে সেই সামুদ্রিক দানবের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। পরিকল্পনা তৈরি হতেই জোহানা ও লিউক বাকি থাকা সব সোনার যন্ত্র এক জায়গায় জড়ো করতে লাগলো। তাদের উদ্দেশ্য স্পষ্ট ছিল, তারা সেই সব মেশিন নিয়ে সমুদ্রের গভীর অংশে যাবে আর সেই শব্দ ব্যবহার করেই বিশাল অক্টোপাসটিকে ধ্বংস করার চেষ্টা করবে। কিন্তু একদম শেষ মুহূর্তে জোহানা একটি সিদ্ধান্ত নিল। সে লিউককে বলল যে সে যেন এখানেই থাকে, এই মিশনে সে একাই যাবে। লিউক তাকে থামানোর অনেক চেষ্টা করল, কিন্তু জোহানা নিজের সিদ্ধান্ত বদলালো না। শেষ পর্যন্ত লিউক বাধ্য হয়ে সেখানেই রয়ে গেল আর জোহানা একা নৌকা নিয়ে গভীর সমুদ্রের দিকে রওনা হয়ে গেল। কিছুটা দূরে পৌঁছানোর পর সে একে একে সব সোনার যন্ত্র পানিতে নামিয়ে দিল। তারপর সে সেগুলো চালু করে দিল। পরের মুহূর্তেই চারদিকে তীব্র সোনার তরঙ্গ ছড়িয়ে পড়তে লাগলো। সমুদ্রের পানি সজোরে কাঁপতে লাগলো আর মনে হচ্ছিল যেন পুরো খাঁড়ি কেঁপে উঠছে। জোহানা যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হলো। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের গভীর থেকে সেই বিশাল অক্টোপাস দ্রুত তার দিকে এগোতে লাগলো। দেখতে দেখতেই তার লম্বা লম্বা টেন্টাকল নৌকার কাছে পৌঁছে গেল। হঠাৎ একটি টেন্টাকল জোহানাকে ধরে সোজা পানিতে টেনে নিল। সে পুরো শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। টেন্টাকল তাকে টেনে নিয়ে গিয়ে সেই বিশাল অক্টোপাসের ঠিক সামনে হাজির করল। এখন সে প্রথমবার সেই দানবকে এত কাছ থেকে দেখছিল। তার বিশাল বিশাল চোখ দুটো সোজা জোহানার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল যে এখন পরের মুহূর্তেই সে তাকে মেরে ফেলবে।
কিন্তু তখনই হঠাৎ পানির ভেতরে রাখা সোনার যন্ত্রগুলো পুরো শক্তিতে কাজ করতে শুরু করল। বিকট শব্দ পুরো সমুদ্রে ছড়িয়ে পড়ল। সেই তরঙ্গগুলোর সরাসরি প্রভাব সেই বিশাল অক্টোপাসের শরীরের উপর পড়ল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো শরীর সজোরে কাঁপতে লাগল। তারপর তীব্র সোনার তরঙ্গ তার হৃৎপিণ্ডকে মারাত্মক ক্ষতি পৌঁছে দিল। অবশেষে তার হৃৎপিণ্ড ফেটে গেল, আর সেই বিশাল সামুদ্রিক দানবটি সেখানেই মারা গেল। তার বিশাল শরীর ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে লাগল। অবশেষে সে চিরতরে গভীর সমুদ্রে হারিয়ে গেল। কিছুক্ষণ পর বাকি লোকেরা সেখানে পৌঁছালো। বিপদ কেটে গিয়েছিল, কিন্তু যখন তারা জোহানাকে খুঁজতে লাগল, তখন তাকে পানিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে পাওয়া গেল। তাকে বাইরে বের করে আনা হলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। জোহানার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। সমুদ্রকে বাঁচানোর জন্য সে নিজের প্রাণ দিয়ে দিয়েছিল। 1 বছর পর পুরো খাঁড়ি আবার শান্ত হয়ে গিয়েছিল। ফিশ ফার্ম বন্ধ হয়ে গিয়েছিল, আর সমুদ্র আগের মতোই শান্ত দেখাচ্ছিল। মানুষের মনে হতে লাগলো যে এখন সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তারা জানতো না যে সমুদ্রের সবচেয়ে গভীর জায়গায় এক নতুন বিপদ জন্ম নিচ্ছিল। ক্যামেরা ধীরে ধীরে সমুদ্রের গভীরে যেতে থাকে, যেখানে একটি বড় ডিম দেখতে পাওয়া যায়। সেই ডিমের ভেতরে একটি ছোট অক্টোপাসের বাচ্চা বড় হচ্ছিল। তার মানে বিপদ এখনও পুরোপুরি শেষ হয়নি। এখানেই সিনেমার গল্প শেষ হয়। এরপর সিনেমাটি সম্পর্কে একটি কথা বলা যায়। দেখতে এটি কেবল একটি সায়েন্স ফিকশন মনস্টার সিনেমা মনে হয়, কিন্তু এর পেছনে এক মস্ত বড় বার্তা লুকিয়ে আছে। এই সুন্দর খাঁড়িটি একসময় প্রকৃতির অনমোল অংশ ছিল, কিন্তু মানুষের লোভ তাকে মৃত্যুর জায়গায় পরিণত করে দিল। সমুদ্রের গভীরে থাকা সেই বিশাল জীবটি মানুষের উপর আক্রমণ করতে আসেনি। মানুষই নিজের লাভের জন্য প্রকৃতির সাথে ছিনিমিনি খেলেছে, আর তাকে জাগিয়ে তোলার ভুল করে ফেলেছে। জোহানার আত্মত্যাগ, মিস্টার ওয়াংয়ের লোভ, আর এমার সাহস, এই 3টি বিষয় আমাদের একটি কথাই শেখায় যে মানুষ কখনো প্রকৃতির মালিক হতে পারে না। যখন লোভ আর অহংকার সীমা ছাড়িয়ে যায়, তখন তার পরিণতি সবসময় খারাপই হয়। এই সিনেমা আমাদের পরিষ্কার জানিয়ে দেয় যে সমুদ্রের গভীরে শুধু বিপজ্জনক জীবই লুকিয়ে থাকে না, বরং মানুষের লোভও ততটাই বিপজ্জনক। আসল ভয় কোনো অজানা রাক্ষস থেকে নয়, বরং মানুষের চিন্তা থেকে জন্ম নেয়। শেষ পর্যন্ত সমুদ্র আরও একবার একদম শান্ত দেখা যায়, কিন্তু সেই শান্তির পেছনে এমন এক প্রকৃতির সাথে লড়াই করে কেউ কখনো জিততে পারে না। আমরা যদি নিজেদের লোভ নিয়ন্ত্রণে না রাখি, তবে একদিন প্রকৃতি নিজে তার জবাব অবশ্যই দেবে।